শুধু দর্শক, আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি একটা অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানের নাম কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। সাথে আছি আমি অঞ্জনাইচ। আজকে আমি যে অতিথির সাথে আলাপ করব, গল্প করব, আড্ডা দিব, উনি আমার খুব প্রিয় একজন মানুষ। অনেক কাজ করেছি আমরা একসাথে, অনেক অভিনয় করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক দেশে বিদেশে ঘুরে বেরিয়েছি আমরা। আহ, তার নাম হচ্ছে, আপনারা তাকে দেখলে অবশ্যই চিনবেন, অনেকের প্রিয় অভিনেতা। তার নাম হচ্ছে মকিত জাকারিয়া। সালাম মকিত আলাইকুম। ভাই, সালাম আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মকিত ভাই, আপনি কেমন আছেন? আমি মাশাআল্লাহ ভালো আছি। আপনাকে আমি খারাপ থাকতে কখনো দেখি না। রহস্য থা কি? রহস্য কিছু না। টাইম মতো ঘুমানো, টাইম মতো খাওয়ানো, টাইম মতো সবকিছু মেইনটেইন করতে পারলেই মনে হয় এই রহস্যটা বেরিয়ে আসবে। আর কিচ্ছু না। আর কারোর সম্পর্কে পরনিন্দা করাটা দরকার তো নাই। টাইম মতো জিভটাকে সংযম করতে হবে, জিভটাকে সংযম করতে হবে। তাহলে দেখবেন যে টাইম সবকিছু মতো হবে। ঘুমানোর কারণে কি আপনি একটু রাত হয়ে গেলে রেগে যান? না, তার রেগে যায় না। মানে হয় না একটা টাইমে ফোন কলগুলো আসলে বেটার লাগে আরকি। মানে আমাদের শুটিংয়ে সাধারণত দেখা যায় কি এরকম অব্যবস্থাপনা থাকে হ্যাঁ। যে আমরা শুরু করতে, করতে দেরি করে ফেলি। হুম। আমরা মাঝখানে দেখা যায় একটা শিফট, মানে সেট চেঞ্জ করব। হয়তো এই সেটটা ০.৫ ঘন্টায় চেঞ্জ করা যায়। ১ ঘন্টা লাগিয়ে ফেললাম। আমরা নিজেরা সময় নষ্ট করলাম, আড্ডা দিলাম। না, এ আমরা আড্ডা খুব একটা ওরকম দেওয়া হয় না। দাদা, আপনি ডিরেক্টর, আপনি খুব ভালো মানুষ। সেটি হচ্ছে আসলে হয়ে যায় কি, লাইটে যিনি কাজ করেন, তার কিছু স্যাটিসফ্যাকশন এর কারণে কিন্তু লাইটের কারণে কিন্তু আমরা একটা সেট থেকে আরেকটা সেটে যেতে কিন্তু সমস্যা হয়। যদি একই সেটে ৪-৫ টা সিকোয়েন্স থাকে তখন আর সমস্যাটা হয় না। যেটা বড় প্রেশার থাকে, যেটা আপনাদের কাছ থেকে শিখেছি, সেটি হচ্ছে সান টু সান কিছু সিকোয়েন্স। এই যে সান টু সান কিছু সিকোয়েন্সের কারণে কিছু আর্টিস্টের দেরিতে আসার কারণে সান টু সানকে টার্গেট করে ধরতেই এই সমস্যাগুলো, খাওয়া-দাওয়ার অনিয়মটা বেড়ে যায়। এটি আপনার জন্য হয় না, এটি আমার জন্য হয় না। কিছু, আমি কারো নাম ধরা দরকার নেই। কিছু আর্টিস্ট স্টার নামক স্টার কাস্টমারের জন্য আ এটা হয়। আর্টিস্টদের জন্য আমাকে আপনি ৯ টা কল দিয়েছেন উইথ মেকআপ। আমি তো মেকআপ নিই না। আপনি ভালো করে জানেন। তো সেখানটায় উইথ মেকআপ যাদেরকে নিয়ে আসার কথা, তিনি হি অর শি যেই হোক, উনি আসেন হয়তো 11:30 12টার দিকে। উনি অনেক ধরনের এক্সকিউজ তুলে ধরেন। আর তখন তো আপনার ছানাবোড়া, মেজাজটা ঠিক থাকে না। তারপর কি করবেন? বেকায়দায় পড়ে গেছেন। সেহেতু আপনাকে সান টু সান অন্তত ৭ টা সিন করতেই হবে। সিকোয়েন্স করতে হবে। তখনই আপনার কাছে ওই ঝামেলাগুলো তো চলে আসে। যদি ধরেন আমি মানে সান টু সান সিন করতে পারলাম না, হুম, করলাম না। ওনার জন্যই পারলাম না। আপনি যার কথা বলছেন। আমিও জানি কার কথা হুম, বলছেন বা যে হুম, কাদের কথা হুম। বলছেন। তো সেক্ষেত্রে কি আমার দোষ? প্রশ্নই ওঠে না। কিন্তু সাফারার তো আমি। আপনি সাফার করছেন, আমরাও সাফার করছি। তার কারণে কিন্তু আমাদের বাকি সিনগুলো করতে গেলে আপনি যেটা করেন সেটা হচ্ছে অনেক রাত অবধি পর্যন্ত আমাদেরকে ওই রেখে দেখা যায় যে দিচ্ছেন। ২ টা সিন ফেঁসে গেছি। ফেঁসে গেছে। ওই ২ টাকে ঘরে ঢুকায় ফেলছি। আবার এটা তখন ইনে ঢুকিয়ে দিয়েছেন। সানে বাইরে ঢুকিয়ে দিয়েছেন। এই দুটোকে নাইট করে দিয়েছেন। এই নাইট করতে গিয়ে সেটা ১০ টার জায়গায় ১১ টা না, ২ টোর সময় ছেড়েছেন। তারপর তো মাঝে, মাঝে লোডশেডিং তো আছেই। তো এখন যিনি ৯ টার সময় সেটে আসার কথা উইথ মেকআপ, তিনি এসছেন ১১:৩০ ১২ টায়। তার মানে ৩ টা ঘন্টা আপনার লাইফ থেকে চলে গেছে, আমাদের লাইফ থেকেও চলে গেছে। আমরা বসে আছি, বসে আছি, বসে আছি। তো এইসব দেখতে, দেখতে না আসলে অনেক সময় ফেড আপ লাগে। সেই কারণে অনেক সময় উনি আসার পরে যখন শুরু করেছেন যে ৪ টা সিন করেই খাবো। উনি বলে ফেলেছেন যেহেতু উনি একটু সিনিয়র। তো সেই কারণে উনি বলে যাওয়ার কারণে আমরা ৪ টা সিন করতে, করতে ৫ টা বেজে গেছে। অথবা ৫ টার সময় যদি আমরা খেতে যাই, তখন সানটা আরও পড়ে যাচ্ছে। আরও তো সিন রয়ে গেছে। এভাবে কিন্তু অনিয়মটা হয়ে যায়। কিন্তু আপনিও তো সিনিয়র। আপনিও তো অনেক। আমি সিনিয়র না, আমার বয়স ১৮। জি দাদা আচ্ছা, বলেন। না আপনি সিনিয়র, আমাদের সবার মুরুব্বি, আমি জানি আপনাকে। আপনাকে মুরুব্বি হিসেবে ট্রিট করি। কিন্তু এখানে যেটা ব্যাপার, মকিত ভাই, আপনি কিন্তু কখনো এটা বলেন না যে খাবো। হুম, আপনি কিন্তু খুব সোবারলি বলেন, হুম, "দাদা আমরা কি পরের শটে খেতে পারি?" হুম, কিন্তু আপনি কিন্তু সিদ্ধান্ত দিয়ে দেন না যে আমি হুম। খাবো। অনেক সময় কিন্তু আমিও বলে দিই আপনাকে, "মকিত ভাই আপনি একটু খেয়ে নেন, লাঞ্চ করে কারণ নেন।" আমার ডায়াবেটিস আছে, আপনি জানেন দাদা। হ্যাঁ, আপনি আমাকে এই ফ্যাসিলিটিসটা দেন। থ্যাংক ইউ দাদা। এটা আমি পেয়েছি আপনার কাছে। তো এই স্নেহটা, এই আদরটা, এই অপরচুনিটিটা আপনি আমাকে বেশ দেন। সেইজন্য আমি আপনার নাটকের কাছে গল্প, কৃতজ্ঞ। ভ্রমণের গল্প আমরা অনেক করব। কিন্তু হুম। একটু আমি ফিরে আসতে চাই আপনার ছোটবেলার গল্প থেকে। আপনি ছোটবেলায় কোথায় মানুষ হয়েছেন? মানুষ হয়েছে কিনা জানি না দাদা। আ আমার জন্মটা চিটং শহরে। চিটংয়ে বাবা চাকরির সুবাদে, বাবা তখন সেকশন অফিসার ছিলেন। সুপার ইঞ্জিনিয়ার হয়ে বাবা আ মারা যান। তো আমি আগ্রাবাদে আমার জন্ম। তারপর আবার ঢাকা ট্রান্সফার। তারপরে খুলনা খুব একটা যাওয়া হয়নি। তারপরে আবার চিটাগং। তো বেশ আমার লম্বা লাইফটা
সারা দেশব্যাপী তো ঘুরে ঘুরে বেড়েছেন। বেড়েছে। রাঙামাটি, আবার যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল রাঙামাটিতে ছিল। রাঙামাটিতে প্রায় ৩-৪ বছর ছিলাম আমরা। সো আমার মোটামুটি পাহাড় দেখা, সমুদ্র দেখা, সমতল দেখা সবগুলা হয়ে গেছে। আপনার জন্ম তারিখ কবে? সেটি না বলি তবে আ জন্ম তারিখ, তারিখ। আমি 19 মে। আমি বয়স জিজ্ঞেস করতে না করিনি। বয়স জিজ্ঞেস করি না। দাদা আমি হ্যাঁ। তাহলে সুইসাইড করার মতো অবস্থায় পড়ে যাব। না তাহলে কি আপনার গার্লফ্রেন্ডরা রাগ হবে? আমার গার্লফ্রেন্ডরা কোনোদিন রাগ হয় না। আমার গার্লফ্রেন্ডরা খুব ভালো। সবাই ভীষণ ভালো। ওরা আমার বয়স নিয়ে কখনো আমাকে প্রশ্ন তুলে না। মানে বয়সের আপনার ঊর্ধ্বে প্রশ্ন আপনি। আছে কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। এই লাস্টের যে প্রশ্ন কেউ করে না যে তোমার বয়স কত? আমি সত্যি আপনার সম্পর্কে কালকে যখন আমি এটা মানে রাফ ওয়ার্ক করছিলাম, আমি তো আপনাকে নিয়ে কিন্তু হোমওয়ার্ক করিনি। সবাইকে নিয়ে হোমওয়ার্ক করি। কারণ আমি আপনার সম্পর্কে এত জানি যে আমার হোমওয়ার্কের দরকার নেই। হুম, কিন্তু এই কোয়েশ্চেনটা আমি লিখে রাখছিলাম হুম। যে জিজ্ঞেস করব যে ১ম এই মজিদ ভাইকে জিজ্ঞেস করব আপনার বয়স কত? আপনি কিন্তু অ্যান্সার দিলেন না। আচ্ছা আমি আপনাকে একবার একটা সম্ভবত এটা রোজার মধ্যেই দেখেছিলাম। রোজা অথবা রোজাই। আপনি অনেকগুলো পানির বোতল নিয়ে রাস্তায় আ রিকশাওয়ালা বা বিভিন্ন রকমের মানুষকে পানি দিচ্ছেন। মানে এই কাজটা করার পেছনে আপনার ইন্সপিরেশনটা কি? আমি পত্রিকায় প্রথমত যখন পড়লাম যে আজকে 43 টেম্পারেচার, তখন আমার মিসেস আমাকে ব্রেকফাস্ট করতে, করতে বলল, "চলো আমরা ৩ জন মিলে" আমার বাচ্চাটা একটু অসুস্থ। "আমরা ৩ জন মিলে আমাদের বাসার সামনে যে মেইন রোডটা আছে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে চলো পানি দিই।" আমি এক জায়গায় ফোন করলাম। আমি একটা জায়গা থেকে বাজার করি। তাকে বললাম, "বাবা আমার তো পানি লাগবে। কতগুলো লাগবে?" আমি বললাম যে, "আমাকে ১০-২০ হাজার পানি দেন।" কয়েক বলল যে, "২০,০০০ পানি তো একদিনে দিবেন?" না, উনি বলল ২ দিন ৩ দিন লাগতে পারে। ৳২০,০০০ র? ২০,০০০ বোতলস। ও বোতল আচ্ছা। ২০,০০০ বোতলস। পরে আমি ওই ভদ্রলোকের কাছে গেলাম, কথা বললাম। উনি আমাকে পর্যায়ক্রমে আ ২৯,০০০ বোতল আ পানি বোতল দিয়েছে। সেগুলো আমি, আমার মিসেস, আমার বাচ্চা আমরা ৩ দিনব্যাপী মানুষের কাছে দিয়েছি যারা তৃষ্ণার্ত মানুষ ছিল। কারণ রাস্তায় যখন লাশের গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় বিভিন্ন অফিসার্সরা যাচ্ছে, রাস্তায় অফিসগামী মানুষরা যাচ্ছে, তৃষ্ণার্ত সবাই। এত বেশি গরম ছিল 43 দাদা। তো ওই সময় আমরা ৩ জন মিলে পানি দিতে পেরেছি। এটা আমার শান্তি আর কিছু না। ভালো লেগেছে। না এটা আমার কাছেও ভাল লেগেছে। আমি এটার মানে এটার ছবি দেখেছিলাম হুম, হয়তো হুম, বা একটা ভিডিও দেখেছিলাম হুম। যে এরকম। এটা খুব নাইস। এটা একটা মানবিক কাজ সমাজের কাছে চেষ্টা একটা করেছে। মেসেজ। দ্যাটস রাইট। মানে মেসেজটা এরকম যে আপনি যদি ধরেন এই কাজটা করেন, তো আপনি বা আমি তো আসলে বলতে গেলে আমরা গরিব। হুম, আমরা তো আসলে গরিব হুম। সেই অর্থে। অনেক পয়সাওয়ালা অনেক মানুষ আছে। বলেছে তা আমাকে এক ভদ্রলোক, আমার উনার কথা সারা জীবন মনে থাকবে। উনি গাড়ি নিয়ে যাচ্ছে। উনি আ ভালুকা থেকে আসছিল। উনি খুব, খুব ক্ষুধার্ত। ওরা পানি শেষ হয়ে গেছে। উনি বাসার দিকে যাচ্ছিল। আমাকে গাড়িটা থামিয়ে আমি যখন পানি দিচ্ছিলাম, উনি আমার মুখের দিকে তাকিয়ে বলল, "আল্লাহ আপনাকে অনেক বড় করুক।" আমি প্রাণ খুলে পানিটা খেয়ে প্রাণ খুলে বলল যে, "আমার এত আছে কিন্তু আমি কিন্তু পানি দিতে পারলাম না। এটা আমার দুঃখ রয়ে যাবে। চেষ্টা করব আমিও কালকে দেওয়ার চেষ্টা করব।" উনি সেটা বলে গেছেন। সেটাই ভালো লেগেছে। প্রতিটা রিক্শাওয়ালা মানে এত আনন্দ পেয়েছে, মোটরসাইকেল নিয়ে যারা ইভেন লাশের গাড়ি, ৩-৪ টা লাশের গাড়িতে দিয়েছি। সবাই ট্রাকে খুবই তৃষ্ণার্ত সবাই। এটাই আমার আনন্দ আর কিচ্ছু না। ২৯,০০০ বোতলসের বিষয় না। বোতলসটা হচ্ছে উনাদের ওই মুহূর্তে যে একটা শান্তি, এত গরমের ভিতরে যে ওনারা যে একটা প্রশান্তি পেয়েছে, একটা আনন্দ পেয়েছে সেটাই আমার আনন্দ আর কিচ্ছু না। এটা আমার কাছে খুব মানে মানবিক এবং ভালো একটা হুম। জিনিস লেগেছে। তবে আমরা সেই ছোটবেলার কথায় ফিরে আসতে চাই। আপনার ক ভাই বোন ছিলেন? আমরা ৩ ভাই ২ বোন। আপনার পজিশন? আমার পজিশন মেঝো। মেঝোরা তো সাধারণত একটু অবহেলিত হয়। মানে আমি বেশ অবহেলিত। অবহেলিত হয় মানে তাদের বড়কে খুব সবাই খুবই বড় করে। আবার ছোটকে। এবার ওরকম ছোটকে ছোটকে। মাঝখানে। হ্যাঁ, তো হ্যাঁ। এই মেঝো আমি যেমন বড়। হুম। আমি অনেক প্রিভিলেজ পেয়েছি অনেক অনেক, বেশি অনেক ক্ষেত্রে। প্রিভিলেজ। আপনার যে মেজো ভাই সে ধিক্কার পেয়েছে, ও ও অনেক তিরস্কার পেয়েছে। আমিও তাই আমার ফ্যামিলি থেকে অনেক বেশি ধিক্কার পেয়েছি, কিন্তু তিরস্কার পেয়েছি। মেঝো ভাইরা অনেক ক্রিয়েটিভ হয়তো। আমার মেঝো ভাই তো অনিমেষাইচ। সে তো খুব ক্রিয়েটিভ ভীষণ মানুষ। ক্রিয়েটিভ। দাদা তো ওরে বাবা! মহান ব্যক্তি। মহান। তো আপনিও সেরকম। তো তো এরকম তাহলে এখানে আমি যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনি ছোটবেলা থেকে যখন বড় হয়েছেন আপনার কি কোনো সময় মনে হয়েছে যে না বাবা-মা আমাকে কম আদর করে, তার চেয়ে বড়টাকে আদর করে বা ছোটটাকে আদর করে এরকম কি মনে হয়েছে কখনো? ১০০% মনে হয়েছে। কিন্তু এটা আসলে বাবা-মারা আমার মা করতেন। আমার মা খুব সহজ সরল মহিলা। ভীষণ সহজ সরল মহিলা। আমাদের বাসায় আমার এক মামা থাকতেন। সেই মামা আমার মাকে প্ররোচিত করত। আমাকে কোনো ভালো স্কুলে যেন না দেওয়া হয়, ভালো কলেজে যেন দেওয়া হয়, ভালো ইউনিভার্সিটিতে যেন না পড়ানো হয়। উনি আমাদের বাসায় জোকের মতো লেগেছিলেন।
একদম ছোটবেলা থেকে আমি ওনাকে ক্লাস 1 এর আগ থেকে দেখছি। উনি আমাদের বাসায় মানে পড়ে এটা থাকেন। কেন আপনাকে উনি একটা স্টুপিড। মানে এটা আপনারা কেউ হাসবেন না দাদা, আমি রিয়েলি বলব। আমার ওই মামাটা স্টুপিড। মানে এটা করতো কেন? এটা তো এটা ওনার অভ্যাস। আমার মাকে এত সরল পেয়ে উনি আমার মাকে পেট্রোনাইজ তো করেই না। আমার মাকে সবসময় উনি পিঞ্চিং করে বলতো, "ওকে এটা দিও না, ওনাকে এটা দিও না, ওকে এটা দিতে চেও না, ওইটা দিও না, ওই কাপড় দিও না, ঈদের দিন কাপড় দিও না।" এবং আমাকে উনি নানানভাবে, নানানভাবে আমার মাকে দিয়ে টর্চার করিয়েছে। এটার ভীষণ। কোনো কারণ ছিল কি? উনি এক ধরনের, অসুস্থ? আমি শব্দটা বলব না। উনি একটা ইডিয়েট, উনি একটা স্টুপিড। আপনার আমি মা বলতে বাধ্য হচ্ছি। কেউ মাইন্ড করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার ছোট মামা, আর কিছু বললাম না। নাম ধরার দরকার নেই। আপনার অথচ আমি কিন্তু উনি কিন্তু বসুন্ধরা একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে ওনার বাচ্চারা পড়েছে। আমি কিন্তু ভালো স্কুল ইউনিভার্সিটিতে পড়তে পারব না। আমাকে উনি সবসময় আমার মাকে দিয়ে একটা পুশিং করতেন, আমি যেন মাদ্রাসায় পড়ি। আমি যেন অঞ্জনদা মাদ্রাসায় পড়ি। ওনার সবসময় পুশ ছিল। এবং আমি কোনো ভালো স্কুল, আমি মুসলিম স্কুলে পড়েছি, এটা ওরা কোনো মতেই সহ্য করতে পারছিল না। আমার বাবা আমাকে ভর্তি করিয়েছে মুসলিম স্কুলে, পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। আমার বাবা কেন নিল? উনি পারলে আমার বাবাকে আমার মাকে দিয়ে বকায়। তো সেই জাতীয় লোকজন আরকি। আমার ভালো কখনো চায় না। এটা তো একটা দুঃখজনক ঘটনা আমার আমার কাছে মনে দুঃখজনক হয়। ঘটনা। এবং উনি সবসময় চাইতেন আমরা যেন ভালো না থাকি। সবসময় চাইতেন। আ এটা দুঃখজনক ব্যাপার। মায়ের সাথে বা বাবার সাথে কার সাথে আপনার মানে প্রিয় স্মৃতিগুলো কার সাথে বেশি? স্মৃতিগুলো বাবা-মা দুজনের সাথে। বেশি কার সাথে? বেশি বাবা তো একটু গম্ভীর ছিল, মার সাথে। মা কি এখনো আছেন? মা ৪ বছর গত হয়ে গেছে। মা এখন নেই। তো আ আমি মা যতটুকু জানি আপনার মাও গত হয়েছেন। হ্যাঁ, আমার মা ৪ মাস হুম। হলো। আপনার ভীষণ, 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 ভীষণ প্রিয় করা আপনার ফেসবুকে স্ট্যাটাসগুলো পড়লেই বোঝা যায় যে মা, যার বাবা-মা আছে, যাদের বাবা আছে, যাদের মা আছে, সত্যি তারা এই মুহূর্তে অঞ্জনদা, মুখির চাকারের চেয়ে ভাগ্যবান। আমি মনে করি। আমি সবসময় এটাই মনে করি যে অ্যা মানে হ্যাঁ, বাবা আমাদের জন্য অনেক, অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ, কিন্তু মায়ের সমান আসলে মানে কেউ না, কোনোভাবেই, কেউ কোনোভাবেই না। কিছু হয় না। প্রতিটা স্টেপ দিলেই বিশ্বাস করেন দাদা, আমরা যখন শুটিংয়ে যেতাম, আপনার শুটিংয়ে বা যে কারো শুটিংয়ে যখন যাই, ৯ টার সময় যখন বেরোই, আমার মার রুমে যখন যেতাম, আমার ফু দিয়ে বলত, "বাবা মাগরিবের নামাজের সাথে, সাথে চলে এসো।" তা আমি হয়তো দুষ্টুমি করে বলতাম যে, "মা, মাগরিবের নামাজের সাথে, সাথে ডিরেক্টর ছাড়ে না। ডিরেক্টর অঞ্জন দাও ছাড়বে না। কেউ ছাড়বে না। মা আর কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না।" তো আসলে মা ওই যে মা নেই সেই জিনিসটা তো আসলে ভীষণ, ভীষণ মিস করি। আমি মা না থাকার কারণে ২ টো জিনিস পণ করেছি। কখনো ব্রেকফাস্টের সাথে একটা জিনিস পাওয়া যায়, স্যুপ, চিকেন হুম, টাইপের একটা স্যুপ। এটা আমি খাই না কখনো, খাবো না। আমার এই নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত খাবো না। আরেকটা হচ্ছে পায়েস খাবো না। আমি পণ করেছি আজকে ৪ বছর, ৪ টা ঈদে বা কোনো অকেশনে যখন পায়েস দেখি আমি পায়েস খাই না। আসলে আমাদের কথাবার্তা ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়। ভারী হয়ে যায়। আমি মায়ের সম্পর্কে আর এখন আমার মার সম্পর্কে না আসলে সরি, আমার বলতে চাই আসলে না। মা সম্পর্কে আপনাকে বলাটা উচিত হয়নি। আমি জানি আপনি আহ আপনার উম মাকে এবং যতদিন মাসিমা বেঁচে ছিলেন, আমি দেখেছি যে আপনি হাসপাতাল ছেড়ে যাননি। ২৪ টা ঘন্টা মায়ের হাতটা ধরে বসেছিলেন। আমরা মনে হয় প্রসঙ্গটা চেঞ্জ করি। দাদা আপনি অন্য কোনো প্রশ্ন করতে যাই হোক পারবেন না। না ওই যে আপনার হুম, সেই প্রসঙ্গ থেকে বলি যখন আপনি তো একবার অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম হুম, হুম। সিডনিতে। সিডনির আমি আপনার সাথে ভ্রমণে অনেকগুলো মজা, মজা আছে। মাহবুব আছে। সেও ছিল। নেপালে ছিলাম আমরা। নেপালে ছিলাম আমরা। নেপালে ছিলাম। আমরা ভীষণ মজা করতে, করতে যে কখন যে ৭ টা সিঙ্গেল নাটক করে ফেলেছি আমরা নিজেরাও জানি টের না। পাইনি না আমরা আমরা টের আসলে টের পাই দাদা। আর বিশেষ করে স্পেশাল হচ্ছে টের না পাওয়ার মূল কারণটা হচ্ছে দাদা, একজন ডিরেক্টর কিন্তু তার আর্টিস্টদের পালস যদি না ধরতে পারে সে কিন্তু তার বে আপনি দেখেন দাদা, আপনি কিন্তু রাত ৩ টা পর্যন্ত আমাদেরকে দিয়ে কাজ করেন। প্রতিদিন কিন্তু ৩ টা পর্যন্ত কাজ করেন। আমরা ১৭ দিন নেপালে ছিলাম। আপনি কিন্তু প্রতিদিন করেন। হয়তো ২ দিন হয়তো রাত ২টা ৩টা পর্যন্ত কাজ করি। কিন্তু আমরা কিন্তু কেউ কখনো ব্রেক পাইনি। কিন্তু সকাল ৭ টায় বলছে ব্রেকফাস্টের টেবিলে আসবা, ব্রেকফাস্টের সব টেবিলেই চলে ব্রেকফাস্ট আসি টেবিলে। ৭ টার সময়। এটাই কিন্তু আসলে বিদেশের মজা। বিদেশের মজাগুলো হচ্ছে বিদেশে সবাই বোম ধরে, সবাই এটা ধরে, স্ট্যান্ড ধরে। বিদেশে কিন্তু আসলে একটা পিকনিক মুডে থাকি, কাজগুলো ফেস্টিভ হয়ে মুড। যায়। একটা ফেস্টিভ মুডে। ফেস্টিভ মুড থাকে। টাকাও পাচ্ছি, টাকাও যে পাচ্ছি না তা না। একটা ফেস্টিভ মুডে থাকে। আর বসে, বসে না শর্ট ডিউরেশন গুলো করা যায়। না ভাল লাগে? কোনো মানে কেউ তো বলতে পারবে না আমি দেরি করে আসবো। না। সকালে তাকে সে তো আমার সাথে একই হোটেলে, কাছাকাছি একই হোটেলে। একই তার হোটেলে। ওই রুম, আমার এই ওই রুম, রুম হ্যাঁ, তার এই রুম। হ্যাঁ। তো একটা জিনিস আমি আপনাকে আমার খুব আজব লেগেছিল ব্যাপারটা, মজা লেগেছিল ব্যাপারটা। কারণ আমরা যখন পাসপোর্টটা এখানে পাসপোর্টটা দেখিয়ে আমরা হুম, যখন প্লেনে উঠে যাই, প্লেনে ওঠার পরে কিন্তু বা ইমিগ্রেশন ক্রস করার পরে কিন্তু আমাদেরকে কেউ আর চেনে না। হুম, হুম, আপনি অনেক বড় অভিনেতা, হুম, কিন্তু আপনাকে কেউ চিনবে না। আমাদের যদি বলি যে আমাদের আরো বড় অভিনেতা, হুম, আরো হুম, বড় অভিনেত্রী, কাউকে কিন্তু চেনে না। হুম, যখন আমরা বিদেশ চলে হুম। যাই।
কিন্তু আমার মনে আছে আমরা সিডনির রাস্তা দিয়ে আমরা দলবল ধরে হাঁটছিলাম। হঠাৎ করে এক লোক এসে আপনাকে জড়িয়ে ধরলো। মুকিত ভাই বলে। তো আমি ভাবছি হয়তো আপনার পরিচিত। হুম। সে লোক কিন্তু আপনার পরিচিত না। হুম। এবং সে এসে আপনাকে জড়ায় ধরছে। জড়ায় ধরছে আপনার অভিনয় তো আমার অনেক ভাল লাগে। এই ব্যাপারটা আপনার কেমন লাগে? দাদা এটা আমি আরো ২-১ জায়গায় বলেছি। এর আগেও আমার খুব খিদে পেয়েছিল দুপুরবেলা আপনি কাকে যেন জিজ্ঞেস করে বলেছিল যে সে ৩ টা গলি পরে সিডনিতে আমরা এই পাহাড়ি সিডনিটা একটু এপাশটা পাহাড় ছিল। হেঁটে, হেঁটে বাঙালি হোটেল খুঁজছিলাম। আমার কিন্তু প্রচণ্ড গা কাঁপছিল কারণ ডায়াবেটিসটা খুব বেশি ছিল। তখন ডাক্তারদের একটা সম্মেলন হচ্ছিল। পুরো ডাক্তারদের সিডনি, মেলবোর্ন, আ আ আ আপনার পার্থ সবকিছু মিলে অনেক ডাক্তারদের একটা হচ্ছে সেমিনার হচ্ছিল। ওরাও খেতে বসছিল। খেতে আসছে রাস্তা দিয়ে দাঁড়িয়েছে। সবাই দেখে আমাকে জড়িয়ে ধরছে যে, "ছবি তুলবে, ছবি তুলবে।" ভাই আমার খিদা মরে যাচ্ছে। ডাক্তার বলছে, মরে গেলে আমরা আপনাকে ওষুধ" দুষ্টুমি করতেছে সবাই ছবি তুললো। তো আসলে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীরা যেখানেই অবস্থান করুক না কেন, একটু যদি পরিচিতি পায় যেমন কলকাতায় আমি এই ইয়ের আগে গিয়েছিলাম। এই যে এবার যে বন্ধ হয়ে গেছে তার আগে গিয়েছিলাম। কলকাতায় আসলে হাঁটা যায় না। এত বেশি নাটক ইদানিং বেশ কিছু ভালো, ভালো নাটকও চলে এসছে আমার। সে কারণেও তার আগেও যেটা হয়েছে যে আমার তো প্রচুর বিজ্ঞাপন যায়। বিজ্ঞাপনগুলো বেশ কিছু সমাদৃত হয়েছে, বেশ সমাদৃত হয়েছে। যে কারণে মানুষের যে এই ধরনের আলিঙ্গন, এই ধরনের যে আতিথেয়তা সত্যি মুগ্ধ করে নিজেকে। আচ্ছা, নতুন একটা সিরিয়াল আমি রাজের, রাজ আমাদের খুব এট কাছের, এটাই আমাদের গল্প। এটা আমাদেরই গল্প। তো এটা আমাদেরই গল্পে জামশেদ ক্যারেক্টারে আপনাকে দেখতে পাচ্ছি। আপনি বলার পরে আমি আসলে সিরিজটা আগে দেখা হয়নি। হুম, হুম। সেদিন আপনার সাথে আমি আড্ডা দিলাম কোনো এক জায়গায় শুটিংয়ে রাইট, হয়তো। রাইট। আমি গিয়ে এক নিঃশ্বাসে সত্যি যে ৪-৫ দিনের মধ্যেই আমি দেখে ফেললাম খুব সুন্দর একটা হুম। গল্প। আপনি একটা ভিলেনিক ক্যারেক্টার করছেন। একদম। আপনাকে আমার ক্যারেক্টারের ভিলেন সাথে যায় না। হ্যাঁ, আমি যে দাদা আমি আপনাদের অনুষ্ঠানেও বলেছি, এখানে কদিন আগে আমি বসছিলাম আপনার বদৌলতে। আমি বিভিন্ন অনুষ্ঠানে বসছি। এরপরে আমি আরটিভি, এনটিভির ঈদের কয়েকটা অনুষ্ঠানে বসেছি। সেখানেও তারা আমাকে কোয়েশ্চেনটা করাতে আমি বললাম যে, "আমার ক্যারেক্টারের সাথে এটা আসলে যায় না।" কারণ আমি যে কর্পোরেট হাউসে কাজ করতাম, আমি একজনের ক্লিক লাগানো, এটা করানো, এ ধরনের কাজ কিন্তু আমি আসলে করিনি। এটা রাজ ভাই এটা কিভাবে আপনাকে দিয়ে এইটা করালো? এইটা রাজভাই চিন্তা করলো যে আসলে আ ফাহাদকে যদি ম্যানেজ করতে হয়, ফাহাদকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমার এই ধরনের অ্যাটিটিউড এর এক্সপ্রেশনস গুলো দিতে হবে। সে কারণে দিয়েছে। আমি কতটুকু সাবলীলভাবে পেরেছি আমি জানি না। তবে রাজভাই হ্যাপি হয়েছে। দর্শক যারা দেখেছে সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষীরা, উনারা আমাকে যথেষ্ট ফোন কল দিয়েছে। তাতে বুঝে গেছি মানুষের কাছে আমার ক্যারেক্টারটা অ্যাকসেপ্টেবল হয়েছে। সিরিয়ালটা যাচ্ছে কেমন? আ যাচ্ছে কেমন সেটা যদি বলি তাহলে বলব যে ১৬ তম পর্ব একদিনে ১,৩০,০০,০০০। ভাবা যায় ব্যাপারটা? ১,৩০,০০,০০০ এটি আনএক্সপেক্টেবল একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। মানে এটার মধ্যে আসলে কি আছে যেটা আমি দেখেছি? আমি প্রশ্নটা আপনাকে করতে চাই। আমি আপনাকে করতে চাই। দাদা আপনি একজন আ অ যথেষ্ট আ আ বিচক্ষণ একজন ডিরেক্টর এবং রাইটার। আপনার কাছে কি মনে হয় এই সিরিজটার মধ্যে কি আছে? না, সিরিজটার মধ্যে যেটা একটা পরিবারের গল্প আছে হুম, মূল হুম। কথা। আর আমার মনে হয়েছে যে এটা পালস ধরতে পেরেছে যে কোন পালসটা দর্শকরা এই মুহূর্তে কোন ইমোশনটা দেখতে চায়, কিভাবে তারা এখানে অ্যাকচুয়ালি দাদা আমি যদি কথাটা এভাবে বলি যে এটা আমাদেরই গল্প, এটা আমার গল্প, এটা অঞ্জনা রাইসের গল্প, এটা মাহবুবের গল্প, এটা সবার গল্প। রাজের লাইফের কিছু গল্প আছে, এখানে মিঠু আপার লাইফের কিছু গল্প আছে, ফাহাদের গল্প আছে। এটা আসলে ওই সমষ্টিগতভাবে সবারই কিন্তু কিছু না কিছু কোনো না কোনো জায়গায় কাউকে না কাউকে টাচ করেছে। কাজ করেছে। তো এখন আ এটা কি আপনার মনে হয় যে এখন আবার ট্রেন্ড চালু হয়ে যাবে? এরকম গল্পই একটার পর একটা মানুষ এক্সাক্টলি। আমি যখন আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি বলেই ফেলেছেন। দাদা থ্যাংক ইউ ভেরি মাচ। সেইম টাইপের গল্প নিয়ে আমাকে ৩ দিন আগে এক ভদ্রলোক ফোন দিয়েছে। আমি হাসলাম কতক্ষণ। এই ক্যারেক্টারটাই আমাকে করতে হবে। এইটাই আমাকে করতে হবে। সরি। এর আগে আমি একটা বিজ্ঞাপন করেছিলাম। অনেকগুলো বিজ্ঞাপন করেছি। আমার বিজ্ঞাপনটা সুপার ডুপার হিট করেছে। "আয় তুই চিনি জিজ্ঞেস করে চিনি কি বাংলায় কেউ পাইছস?" এইটাই নাকি বিজ্ঞাপনের ওইটাই তাদের ওই প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে এই ধরনের অ্যাটিটিউড আমি যে না করব না। যেটা করব না তো করব না। আমি করিনি। সেইম প্যাটার্ন, সেইম জিনিস। এটা আমি কখনো করতে চাই না। একই ধরনের নাটকে আসা মকিত ভাই বিজ্ঞাপন নিয়ে অনেক কথা বলেছি। আরো অনেক কথা বলব। কিন্তু আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়ে এলো। আমরা চলে যাব বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আপনাদের মাঝে। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে এলাম। মকিত ভাই, জি। অনেক কথা বলছিলাম আমরা। যে কথার মধ্যে অনেক মজার ছিল কিন্তু আপনার বিজ্ঞাপন নিয়ে কথা বলা হয়নি। আপনি তো বিজ্ঞাপনের ব্যাপারে অনেক মানে আমি বলব যে বাংলাদেশে আপনার চেয়ে বেশি বিজ্ঞাপন কি কেউ করেছে? না।
সেই সংখ্যা কতগুলো হলো? 94। আমি মজা করে বলি দাদা যে আর ৬টি টিনেজ গার্লফ্রেন্ড হলে আমার ১০০টা টিবিসি হবে। মানে অপেক্ষা আছি। এটা কি মানে টিভিসির কথা বললেন না আসলেই টিবিসি। গার্লফ্রেন্ডের কথাই বললেন? না, গার্লফ্রেন্ড তো লাখখানিক উপরে। তো আচ্ছা আপনাকে মেয়েরা এত পছন্দ করে কেন? দাদা আমাকে শুধু মেয়েরা পছন্দ করলে বললে ভুল হবে। মাহবুবরাও পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে। না আমি দেখেছি যে ছেলেরা পছন্দ কম করে সেই তুলনায়। হুম। হ্যাঁ, মানে ছেলেরা তো পছন্দ করেই। কিন্তু আমি এটা কিন্তু পজিটিভ ওয়েতে বলতেছি। আমি নেগেটিভ ওয়েতে বলছি না না। আপনি আপনি যদি নেগেটিভ ভাবেন আমার কিছু করার নেই। কিন্তু আমি দেখেছি যে মানে ও বকিত ভাই আছে এই নাটকে। হুম, তারা ভেরি মাচ হ্যাপি। হুম। এই রহস্য কি? রহস্য কিছু না দাদা। আসলে হয় কি যে আমি আপকামিং যেসব ছেলে এবং মেয়ে, স্পেশালি মেয়েরা আমাকে যখনই কনফিডেন্ট এবং এবং নিজেরা অতটা ফিলে চলে আসে বলে যে, "ভাইয়া আপনি বলে দেন কোন ডিরেক্টরকে ফোন দিলে ভালো হয়?" তা আমি সেইভাবে তাদের ৮-১০ জন ডিরেক্টরকে সাজেস্ট করি। আপনার নামও থাকে। এনাদেরকে করলে অন্তত ভালো থাকবা সেটে এবং ভালো কিছু শিখবা। এটা আমি কিন্তু সবসময় বলি। যে আমি মেক্সিমাম মেয়েকে কখনো কোনো মেয়ের সাথে আমার কোনো ব্যাড রিলেশন গ্রোন আপ হয়নি। হবেও না। উম একটা ব্যাপার কি আপনাকে মানে কষ্ট দেয় না? যে অনেক সময় দেখা যায় যে আমরা যে কাজটা করি, আমরা যে নাটকের কাজটা করি, আমরা সকালবেলা ৯ টার সময় সেটে যাই। রাত ১০টা, ১১টা, ১২টা, ১টা, ২টা পর্যন্ত থাকি। আমাদের এখানে দেখা যায় কি আমাদের খাওয়ার সময় আপনি একটু আগে বললেন যে খাওয়ার সময় পাই না। ৫ টার সময় খেতে হয়। আ আপনাদের তো থাকেই না, ডিরেক্টরদের তো আরও থাকে না। থাকে না। ডিরেক্টর হুম, থাকেই না। এরকম একটা ব্যাপার থাকে। তো তারপরে যখন আপনাকে শুনতে হয় যে এই যে শুটিং মানে খুব বাজে জায়গা, শুটিং মানে এখানে অশ্লীলতা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তখন কেমন লাগে? খুবই খারাপ লাগে। আসলে যারা নিজেকে ওই জায়গাটায় স্ট্যান্ড করাতে পারে না, তখন কিন্তু তারা বলে বেড়ায় বিভিন্ন জায়গায় যে শুটিং একটা বাজে জায়গা, শুটিং একটা অশ্লীল জায়গা। শুটিং যদি অশ্লীল জায়গা হয়, তাহলে হায়াত আঙ্কেল কিভাবে শুটিং করেছে? শুটিং যদি অশ্লীল হয় তাহলে ডলি জোর কীভাবে ছিল? শুটিং যদি আমি সিনিয়র ধরে আসি, শুটিং যদি অশ্লীল হয় আমি দিলারামার কথা বলব, শর্মিলিমার কথা বলব। এনারা কোথায় অশ্লীলতা দেখিয়েছে আপনি বুঝান তো? বিপাশা কিভাবে কাজ করেছে? ভুরি উদাহরণ দিতে পারি। আফজাল ভাই কিভাবে কাজ করেছে? শুটিং নিজেরা নিজেদেরকে নষ্ট করায়। এক ধরনের দম্ভ, অহমিকা চলে আসে। একটু বাহ পেলে, একটু এই ধরনের কিছু পেলেই অটোগ্রাফের জন্য আসে, সেলফি তোলার জন্য আসে, তখনই তার একটা চেঞ্জ চলে আসে। যখনই চেঞ্জ চলে আসে তখন ৩-৪ মাস পর দেখা যায় যে তাকে আর কেউ কল দেয় না। তখনই তার মুখ থেকে শুটিং স্পট খারাপ, ওই ডিরেক্টর খারাপ, অমুক আর্টিস্ট খারাপগুলো বেরিয়ে যায়। এটা হচ্ছে আমার অবজারভেশন। দেখুন আমি আজকে ১৩ বছর ৪-৫ মাস ধরে কাজ করি। ১৩ বছর ধরে কাজ করছি। আমি তো খারাপ কিছু দেখিনি এখন পর্যন্ত। এখন হাতের ৫ টা আঙুল তো সমান না রে ভাই। ১ লাখে ১ জন ২ জন হয়তো খারাপ হতে পারে। তাই তাই বলে তো আপনি সমষ্টিগত সবাই খারাপ হবে, সব মুখী জাকারিয়া খারাপ হবে, সব মাহবুব খারাপ হবে, এটা তো হবে না। না, এটা আপনি একদম কারেক্ট বলেছেন। কারেক্ট বলেছেন। ঢালাওভাবে যদি আমি সব ডিরেক্টরের নাম ধরে বলি তাহলে তো হচ্ছে না তো। একজন ডিরেক্টরের কারণে একজন ডিরেক্টর একটা ব্যাড বিহেভ করেছে বিধায় আপনি ওই ডিরেক্টরের সাথে ডিরেক্টর আপনাকে একটা ব্যাড কমেন্ট করেছে। ধরে নিলাম করেছে। তো এত লক্ষ হাজার ডিরেক্টরস আছে। তারপরে তো সব ডিরেক্টর তো ভালো, খারাপ না। সব ডিরেক্টরই ভালো। ভীষণ ভালো। ভীষণ ভালো বলেই তাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এতগুলো মহিলা। নাহলে আজকে কোনো মেয়ে কিন্তু কোনো সেটে যেত না। আমি ধরে নিলাম সে বলল যে মুকিত জাকারিয়া নামে একটা ডিরেক্টর খারাপ। কই তার পরক্ষণে তো সে আরেক ডিরেক্টরের সাথে যাচ্ছে। এই জেনে শুনে সে কেন যাচ্ছে আরেক ডিরেক্টরের কাছে? তার মানে একজন শুধু খারাপ। বাকি লাখখানেক লোক তো খারাপ হতে পারে না এবং হয়নি। এই ব্যাপারে কি আমাদের মনে হয় না যে আমাদের ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করা আপনারা ক্লিয়ার করা উচিত। আপনাদের স সবসময় এগুলো নিয়ে সোচ্চার থাকা উচিত। এগুলো নিয়ে বারবার সেমিনার করা উচিত। এগুলো নিয়ে সরকারের কাছে যাওয়া উচিত। আপনাদের যে মন্ত্রণ আছে সাংস্কৃতিক মন্ত্রণ তার সাথে বসা উচিত। কারণ বসে এখন যদি আমাদের যদি একটা মেডিকেল সেমিনার থাকে, হুম, সেখানে মেডিকেল সেমিনারে কিন্তু শুধু ছেলে একা যাচ্ছে না। না, ডাক্তার কিন্তু ছেলে-মেয়ে সব হ্যাঁ, যাচ্ছে। হুম, ছেলে-মেয়ে ডক্টর মিলে তারা কিন্তু কলিগ। কলিগ। এমন আছে তারা চেনেও না কেউ কাউকে। হ্যাঁ, এরকম তারা ২০ জন মিলে তারা কিন্তু জার্মান যাচ্ছে। হ্যাঁ, গিয়ে ২৫ দিন থাকতেছে। থাকতেছে তো। থাকছে কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি ২৫ দিন যদি আমরা একটা ফিল্মের টিম নিয়ে যাই, হুম। তখন এখানে বিভিন্ন রকমের কথাবার্তা, রিউমার কেন এরকম? কারণ কি দাদা শোনেন একটা ফিল্মে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো কিন্তু একটা গণ্ডির ভিতরে চলে আসে। হুম। এখন আমি আমার ফ্যামিলিতে যেভাবে গ্রোন আপ হয়েছি, ওই ছেলেটি, ওই মেয়েটি, ওই পার্সনটি একইভাবে গ্রোন আপ হয়নি। তার কাছে ব্যাপারটা একটু ১৯-২০ লাগবে। আমি সকালবেলায় ৭টা-৮টার সময় যখন ব্রেকফাস্টের টেবিলে বসি, আমার সামনে কিন্তু পত্রিকা থাকতে হয়। বাংলাদেশে 85% পত্রিকা ব্রেকফাস্টের টেবিলে পত্রিকা থাকে না। আমার টেবিলের সামনে ডেইলি স্টার প্রথমত থাকতেই হবে।
আমি এই পড়তে আপনার ব্রেকফাস্ট এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা আমার বাবা অভ্যাস করে দিয়েছে। বাংলাদেশে কয়টা ফ্যামিলিতে এরকম পত্রিকা পড়ে যে ব্রেকফাস্ট করে? কয়টা? তাহলে মানে এটা আবার অনেকেই আছে আমি দেখেছি বই পড়ার অভ্যাস। আমারও তো বই পড়ার অভ্যাস নাই। অঞ্জনদার বই পড়ার অভ্যাস। অঞ্জনদা ব্রেকফাস্ট করতে তো একটা বই শেষ করে ফেলল। এখন এটা ডিপেন্ড করছে যে ওই ফ্যামিলিতে আর ওই ওই জায়গাটায়, ওই সিনেমার জায়গাটায় ৭০ জাতির ফ্যামিলির ৭০ টা ছেলে-মেয়ে এসছে। আপনার এই নাটক করতে গিয়ে বা নাটক ফিল্মের জগতে আমি দেখেছি যে আপনি একটা ব্যাপারে আমার মনে হয় যে বাংলাদেশে খুবই পায়োনিয়ার একটা ব্যাপারে, খুব সোচ্চার। আপনি অশ্লীলতার সাথে নেই। নাই। আপনি অশ্লীলতার সাথে একদম নাই এবং এই ব্যাপারটা এক পর্যায়ে আমাদের অনেকের মনে হতো যে উনি কি বোকা? উনি এত এরকম ভয়েস দিচ্ছে তো ওনাকে তো অনেক জায়গা থেকে বাদ পড়ে যাচ্ছে উনি। বাদ পড়ে এই গেছে। এই কারণে। আমি কিন্তু দাদা আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি। থ্যাংক ইউ দাদা। অজয়দা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি প্রচুর জায়গা থেকে আজকে দীর্ঘ ৭-৮ বছর বাদ পড়ে গেছি। এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভাবি এই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম আমাকে যেন কোনোদিন চার্জ করতে না পারে। তুমি এই শব্দ উচ্চারণ করেছো কেন? যারা করছে তাদের প্রতি আমার ঘৃণা। কিন্তু আমি একদম ওই ধরনের কোনো সিকোয়েন্সে কাজ করব না। আমি আজকে ১০ বছর ধরে এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। দাদা দারুণ প্রশ্ন করেছেন। এবং আমি কখনো জ্ঞান থাকতে চেষ্টা করি আমি ডবল মিনিং কোনো ওয়ার্ডসের বা বডি ল্যাঙ্গুয়েজের আমি কোনো কিছু করি না। করবও না। ভবিষ্যতেও করব না। কারণ দাদা দরকার তো এই নেই। প্রজন্ম না কোনো দরকার নয়। হুম। এই প্রজন্মকে আমি কি শিক্ষা দিচ্ছি? আমি যখন কোনো ইউনিভার্সিটিতে কলেজে যখন ক্লাস নিই অভিনয়ের উপর, তখন শুরুটা আমি বলি নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। সমাজের প্রতিচ্ছবি কি ... দেওয়া। এক্সাক্টলি। তো যার ফলে আপনি যদি যখন আপনি নিজেই কথাটা হুম, বলবেন, নিজে একটা কারণ টিভিতে কি হয়? টিভিতে বা এই টিভিগুলো ধরেন ইউটিউবে হুম, যায় বা ফেসবুকে যায়। যখন এটা দেখে যে একটা অভিনেতা হুম, আপনাকে যে দেখে আপনি অনেকের প্রিয় অভিনেতা। হুম। যখন দেখে যে এই লোকটা তো এরকম গালি দিচ্ছে, তখন তো একটা বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে ওর পক্ষে তো খুবই সহজ ব্যাপার যে এই গালিটা দিয়ে ফেলি আমরা। অ্যাকসেপ্ট করে নেওয়া। নেয়ার হুম। এটা ব্যাপারটা কারণ আমি একটা স্টার, আমি একটা অ্যাক্টর। আমার সবকিছু সে ফলো করবে। তার মানে কি আমি এখন গালি দিচ্ছি এটাও সে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে। পরবর্তীতে এটা তখন সমাজের একটা কুলুষিত জায়গায় চলে যাবে। সমাজ তো কুলুষিত হয়ে যাচ্ছে কয়েকটা লোকের জন্য। ওরা কিন্তু সংখ্যা বেশি না। হাতে গোনা ৭-৮ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কি যে আ এই ধরনের একটা আপনার একটা নাটক বা আপনি একটা কথা শুধু বললেন। দাদা একটা জিনিস খেয়াল করেন, হুম, গালিগালাজ তো দিচ্ছে না। গালিগালাজ দিচ্ছে ১০০%। আজকাল নাটকে যেটা দেখলাম গালিগালাজের সাথে অশ্লীল গালি না দিয়ে কিভাবে অশ্লীল কথা বলা যায় সেটাও কিন্তু বলা সেটাও শেষ। বলা শুরু করছে। না আমি যে প্রসঙ্গটা বলতেছিলাম যে ধরেন আপনি একটা গালি আপনি দিয়ে দিলেন। এই গালিটার মানে আপনি অভিনয় করলেন বা আপনাকে হুম, পছন্দ হলো না। সমাজের জায়গাটা কোথায় নষ্ট হয়ে যাচ্ছে সেটা। এই আপনার একটা পোস্ট দিয়ে গেল। আপনার পছন্দ হয়নি। হুম, মুখের জাকারিয়া রোজার মধ্যে পানি খেয়ে ফেলছেন। হুম, ফাইন। এটা আপনি করছেন। এটা হুম, হয়তো আপনি ভালো কাজ করেননি। হুম, আমরা লিখব যে ভাই আপনার পানি খাওয়াটা ঠিক হয়নি। হুম। তাই তো বলব। অথবা ডেফিনিটলি। বলব যে আপনি কেন? আপনার কি কোনো অসুখ ছিল? হুম। আপনি বলতে পারি এটা। কিন্তু দেখা যায় কমেন্ট বক্সে বাবা-মা এই যে তুলে বাবা-মা শুদ্ধ সব মানুষকে ধুয়ে ফেলতেছে। ধুয়ে ফেলতেছে। সে কারণে আমার রিকোয়েস্ট হচ্ছে তাদের প্রতি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাদের প্রতি। আপনারা কেউ একদম পার্সোনাল ভাবে নিবেন না। প্লিজ লং রানে কিন্তু খুব ক্ষতি হচ্ছে। এই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এগুলো শিখে যাচ্ছে। আমরা এই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম কি শিক্ষা দিচ্ছি? আমরা অন্তত আদব কায়দাটা একটু শালীনতার সহিত দিলে খুব ভালো হয় এবং দেশ, জাতি দুটোই বেঁচে যাবে। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যারা তৈরি করছেন, যারা অভিনয় করছেন এটা থেকে বিরত হয়ে যান। প্লিজ, প্লিজ, প্লিজ। এই ব্যাপারে আপনার আর কোনো সক্রিয় কোনোভাবে আপনি কি মানে আমি শুধু বলব যে নতুন সরকার এসছে তার প্রতি আমার একটা বিরত অনুরোধ থাকবে। বাল্য শিক্ষা যেটা ছিল ১ম এ একদম বাল্য শিক্ষা, সেটি আবার প্রবর্তন করা উচিত। আমি মনে করি। এখানে আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু আজকাল মানে এই ধরনের কিছু উচ্ছৃঙ্খলতার কারণে অশ্লীল শব্দের কারণে সমাজটা আসলে কলুষিত হয়ে যাচ্ছে। এটা থেকে পরিত্রাণের জন্য আরো বেশি করে বাচ্চাদের কাছে কাউন্সেলিং করার উচিত। আর যারা করছে তাদেরকে সরকার থেকে বিরত থেকে থাকার জন্য অনুরোধ করব। না, এটা আমার মনে হয় যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। কারণ আমরা এই জায়গায় কাজ করছি। এখানে কাজ করার ক্ষেত্রে যদি আমরা প্রতিনিয়ত যদি আমরা একই ব্যাপারে করি, মানে হুম, একই রকম কাজের মধ্যে যদি যাই, জি। তাহলে তো আসলে সেটা মানানসই হবে না। খুবই এ এ আরেকটা টপিকে আমাদের সময়েরও প্রায় শেষের শেষ। পর্যায়ে চলে রাইট। আসছে। আমি একটা প্রসঙ্গে একটু যেতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি কি ধরনের কাজ করছেন?
আমি আসলে চেষ্টা করি প্রতিটা জায়গায় কখনো যদি এই ধরনের দৃশ্য আসে আমি স্ট্রেট বলি ডিরেক্টরকে আমি সিন করব না। তখন উনি নিজ থেকে বুঝতে পারে যে অনেকে হয়তো জিনিসটাকে ওভারলুক করে যায়। তখন আমাকে বলে, "ঠিক আছে বকিত ভাই চলেন আপনার সিনটা এভাবে করি, এভাবে করি।" তবে ভালো, ভালো কিছু কাজ করছি, ভালো, ভালো কাজ এসছে। আপনার রঞ্জনদার একটা কাজ করেছি, খুবই ভালো লেগেছে। কয়দিন আগে ঈদের জন্য করেছি। আমি মোস্তফা রাজের কাজ করছি, ফরিদুল হাসান ভাইয়ের কাজ করছি, সাগর জাহান ভাইয়ের কাজ করছি এবং যাদের কাজ করছি মাইদুর রাকিব ভাইয়ের কাজ করছি, খুবই ভালো লাগছে কাজগুলো করে। আবার আমি খুব কায়সার ভাইয়ের কাজ করছি, কায়সার আহমেদের কাজ করছি। আপনার সিনেমার সংখ্যা কতগুলো? সিনেমা দাদা বেশি না, প্রায় ১৩ টা। এর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটা? আহ সবগুলোই প্রিয়। কারণ দৃশ্যগুলো একদম ডিফারেন্ট। আমি আসলে একটা একটা সিনেমা যদি প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের বডি হয়, আমার সিন থাকে মাত্র ৩ মিনিট। আমার ৩ মিনিটই ডিফারেন্টভাবে দর্শকরা অ্যাকসেপ্ট করে নেয়। এই যে লাস্ট আমি তাণ্ডব করেছি। তাণ্ডব, তাণ্ডবটা হ্যাঁ। সারা পৃথিবী জুড়ে চলেছে। প্রায় ৫৪ টা আ আ দেশে গেছে। আবার সেখান থেকে যতজনই দেখেছে সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে। যে ক্যারেক্টারটা প্লে করেছি কেন এবং সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। রিসেন্ট আমার আ আ মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটা ছবি আসবে। আমি ডাবিং বসবো। এই ঈদে না হলে করব ঈদের ছবিটা আসবে। ছবির নামটা ভুলে গেছি। স্টুপিটাবি একটা। রাক্ষস? না রাক্ষসটা আরেকটা। আচ্ছা, তাণ্ডবের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। জি। তাণ্ডবের ২ টা প্রসঙ্গে আমি আসবো। তাণ্ডবের মধ্যে একটা প্রসঙ্গে আমি আসতেছি যে, তাণ্ডবে একটা বিতর্কিত দৃশ্য ছিল। হুম। আপনার দেখা যায় আপনি প্যান্ট খুলে গেছে। জি। এটা কি তো বিতর্কিত বলছেন দাদা? না, বিতর্কিত না, মানে হুম। মানে জিনিসটা খুব ফানি ছিল। আ আপনাকে মাহবুব বলেছে এটা বিতর্কিত? আ না, বেশ কিছু লোকই আচ্ছা। বলেছে যে এটা বিতর্কিত। তো এটা ধরলাম আমি বিতর্কিত না। হুম। কিন্তু এটা কি আপনি করতে চেয়েছিলেন নাকি আপনাকে দিয়ে ১০০% নো। জোর করে করাচ্ছে? জোর করে করে নাই। ব্যাপারটা হচ্ছে কি আমার ক্যারেক্টারটা ছিল সিও। হুম। একটা টেলিভিশন হ্যাঁ, চ্যানেলের সিও। আমি সিনেমাটা দেখেছি কিন্তু। হ্যাঁ, তো এখন ক্যারেক্টার থাকার কারণে হঠাৎ করে রাফি আমাকে বলল, এক লোক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে পাঠিয়ে বলল যে, "বকিত ভাইকে সাকিব ভাইয়ের রুমে নিয়ে আসো।" তো এফডিসি ৩ নম্বর ফ্লোরে সাকিব ভাইয়ের একটা আলাদা রুম ছিল। রুমে আমি, সাকিব ভাই আর মনির ভাই ছিল সাকিব ভাইয়ের মেকআপ ম্যান। তখনই বলল যে, "সাকিব ভাই আমি মুকিত ভাইয়ের ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেললাম।" "কি করবা?" বলে, "এভাবে করবে।" বলে, গুড এটাই ভালো হবে।" তখন সান কস্টিউম ডিরেক্টর সানকে বলল, "হাফ প্যান্ট নিয়ে এসো কথা।" আমার কিন্তু সাফারি ছিল। সাফারিটা খুলে ফেলল। মানে সাফারিটা দিতে মানা করেছে। বলেছে যে, "তুমি ইয়ে করো, ওই হাফ প্যান্ট কতগুলো এসেছে?" সান যেগুলো হাফ প্যান্ট নিয়ে আসছে ১১টা-১২টা সব রিজেক্ট করে দিয়েছে সাকিব ভাই। তখন সাকিব ভাই একটা কিস করা, ঠোঁটালা একটা হাফ প্যান্ট নিয়ে আসছে। বলে, "এটাই লাগবে, এটাই গল্পে থাকবে।" এটাই লাগালো, এটাই তখন যা হওয়ার হইছে আরকি। বাকিটা তো ইতিহাস দেখে ফেলেছেন দর্শক। আমি সাকিব খান সম্পর্কে একটু জানতে চাচ্ছি। দারুণ মানুষ। সাকিব ভাইয়ের মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। আমি সেটে একবারও উনাকে ফোন চালাতে দেখি না। আমরা মাঝে, মাঝে অঞ্জনদার সেটে, মাহবুবের সেটে আমরা ফোন ধরে ফেলি। কিন্তু সাকিব ভাইকে আমি সকাল ৯টা থেকে রাত ২:৩০ পর্যন্ত একবার আমি উনার হাতে ফোন দেখিনি। আর সবসময় উনি গল্প নিয়ে ভাবে। এত ভালো মানুষ আর এত হেল্পফুল। সবচেয়ে বড় কথা সাকিব খান সত্যি অসাধারণ সুন্দর ভালো মনের একজন ভালো মানুষ। মানে অভিনেতা হিসেবে আপনি ওনাকে ১০ এ ১০ কত দিবেন? ১০ এ? কোটি, কোটি। মানে ওনার জাজমেন্ট করার মতো দুঃসাহসটুকু আমি দেখাবো তো না। টিভির এত লোকের সাথে, টিভি সবার সাথে তো আপনার খুব ভালো, টিভির নায়কদের মধ্যে। আপনি কি সবার থেকে ওনাকে উপরে রাখবেন? দেখুন, যার ক্ষেত্রে সে একটা জায়গায় থাকবে। টিভি এক জিনিস, সিনেমা আরেক জিনিস। ২ টাই সিনেমায় তো অভিনয়, ২ হ্যাঁ? টাই তো অভিনয়। সবকিছু সবাই অভিনেতা। যার জায়গায় যার ক্ষেত্রে সবাই খুব সেরা। আমি অবলীলায় বলব। থ্যাংক না, ইউ। এটা আপনি ডিপ্লোমেসি করলেন। না, আমার না মনে হয় যে ডিপ্লোমেসি না এখানে দাদা ডিপ্লোমেসিটা আমার মনে হয় যে আপনার সাথে নিশোর খুব ভালো সম্পর্ক। না। আর নিশোর থেকে কি আপনি ওকে আগে রাখবেন নাকি পিছায় না রাখবেন? আমি এখানে কারো নাম ধরে কোনো ডিফাইন করতে চাচ্ছেন। না, দাদা নিশো আমার আমাকে খুব পছন্দের। দাদা আপনি আমাকে একটা বেকায়দায় ফেলে দিচ্ছেন। এইসব বুদ্ধি কে দেয় আমি বুঝি না। না, বেকায়দা ফেলিনি। তো এটা আপনি বলবেন না। না প্লিজ। যাক, নিশো তো বলল না আরকি, কি করব আর। জি। যাই হোক, এটা ব্যাপার। এখন আমাদের যে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গের মধ্যে আমরা যেতে চাই। সেটা হচ্ছে যে, আমি এটা আপনাকে দেখেছি যে আপনি এই ব্যাপারে সোচ্চার। আপনি কিন্তু কিছু ব্যাপারে খুবই সোচ্চার থেকে আপনি স্টেপটা নেন। একটা নাম্বার 1 একটা ব্যাপার দেখেছি আমি। সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড শো নিয়ে। ও বাবা! মানে অ্যাওয়ার্ড নিয়ে আমি দেখেছি যে এই একটা অ্যাওয়ার্ড শোতে আপনি আম মানে আপনি বলছেন যে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কেন? এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে আমাদের দেশের আসলে কালচারটা কি? কি হচ্ছে আরকি এখানে? দাদা অ্যাওয়ার্ডটা যারা দিচ্ছেন আমার কোনো আপত্তি থাকবে না। কারণ আমার আপত্তিটা ওখানে কাকে দিচ্ছেন, কে দিচ্ছেন? দুজনের প্রতি আমার মারাত্মক একটা আপত্তি আছে। কার হাত দিয়ে আমি অ্যাওয়ার্ডটা নিচ্ছি? ওনার যোগ্যতা কি আমাকে অ্যাওয়ার্ড দেওয়া? ওনার যোগ্যতা কি অঞ্জনা দাসকে অ্যাওয়ার্ড দেওয়া? এরকম কোনো স্মৃতি কি আছে আপনার যেটা ডেফিনিটলি অনেক। আমি আপনি অনেক নাম অ্যাওয়ার্ডস বলবেন না, যদি একটু আমি আমি ঘটনা বলতেন? আমি বেশ কিছু বলতে বাধ্য হচ্ছি। বেশ কিছু অ্যাওয়ার্ড ফাংশন থেকে
আমি অ্যাওয়ার্ড না নিয়ে চলে আসছি। আমার নাম ঘোষণা হচ্ছে, আমি কিন্তু লিফট চাপ দিচ্ছি। মানে বুঝিনি আমি লিফটের ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন। আমাকে ধরেন আমার আগে একজন খুব নামকরা একজন অভিনেত্রীকে অ্যাওয়ার্ড দিচ্ছিল। তার আগে দেখলাম যে বেশ কিছু মেয়েকে অ্যাওয়ার্ড দিয়েছে। যেসব মেয়েরা বেস্ট অ্যাক্টর, বেস্ট মডেল, যাদেরকে বেস্ট, বেস্ট, বেস্ট কিন্তু বলেছি, বেস্ট অ্যাক্টর বলেছি, তাদেরকে অ্যাওয়ার্ড দিল। আমার গা হাত পা কাঁপছে, কে দিচ্ছে আর কারা নিচ্ছে? তাদেরকে জীবনে কোনোদিন আমি বিজ্ঞাপনে দেখিনি। কারা মানে দিচ্ছে আর কারা নিচ্ছে? কারা মানে এরা দিচ্ছে কারা? এরা কারা? এদেরকে আমি চিনি না। এই আপনি চেনেন না? সারা পৃথিবীর লোকজন তাদেরকে করে দেখে। সারা পৃথিবী বাদে বাংলাদেশে কোনো আনাচে-কানাচে ১৮ কোটি লোকে একটি লোকও বলতে পারবে না এই মেয়েটিকে আমি দেখেছি ওই বিজ্ঞাপনে। কিন্তু তিনি হরহামেশাই বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে বেস্ট মডেল বা বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা নিয়ে যাচ্ছেন। আবার হাস্যোজ্জ্বলভাবে নিচ্ছে। আবার দারুণ, দারুণ শাড়ি-টাড়ি পরে উনি আসেন। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাস্টের বেশ কয়েকটা অ্যাওয়ার্ড ফাংশনে মানে আমি ওরা কি আসলে বেসিক্যালি মানে আমাদের মিডিয়া জগতের কেউ না? প্রস্টিটিউটরা দাদা। মিডিয়া জগতের অলমোস্ট সবাইকে আমি মুখ চেনা চিনি, সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, অলমোস্ট। অলমোস্ট চিনি এবং তাদেরকে দেখি অ্যাওয়ার্ড দিচ্ছে বেস্ট মডেল। এবং এমনও দেখেছি এমন একটা মেয়ে তার বাবা, মা, বড় বোনের হাসব্যান্ড, বড় বোন সবাইকে নিয়ে আসছে। কি উৎফুল্লমনে সে অ্যাওয়ার্ডটা নিয়ে বেরোচ্ছে, মানে বিশাল একটা কাজ হয়ে গেছে। তা আমি মেয়েটাকে ডাকলাম যে, "ইফ ইউ ডোন্ট মাইন্ড সরি টু সে তুমি যে আজকে অ্যাওয়ার্ড পেয়েছো কেমন লাগছে?" বলে, "ভালো লাগছে, ভীষণ উৎফুল্ল। আমার মা খুশি, আমার বাবা খুশি। আচ্ছা তুমি কোন বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছো? তুমি তো শ্রেষ্ঠ মডেল হয়েছো বা শ্রেষ্ঠ নায়িকা হয়েছে। কিসের জন্য পেয়েছে?" খুব রেগে বেগে গেল। কেন? ওয়ারেস কেন? জানি না। ও রাখবে কেন? ও তো মানে ও তো জানে না। ও কি কারণে কেমনে ওদের আয়োজকরা তাকে দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি আর না। যে অ্যাওয়ার্ড দিচ্ছে সেই সম্পর্কে কি জানি কি বলছিলেন? তিনি তিনি আমি খাটো করে বলছি না, ক্ষমা চেয়ে নেবেন। পরে শুনেছি উনি নাকি ওই অ্যাওয়ার্ড ফাংশনের নাম ধরে বলে দিয়েছেন, "এই ৪ জনকে আমি আমার হাত দিয়ে অ্যাওয়ার্ড দিব। তাতে তোমাকে এই টাকাটা দিব।" এটা মানে পরে শুনলাম মানে আমি। এটা কি ছবি তুলে তারপরে হ্যাঁ, এসে এটা হুম, ফ্ল্যাশ হুম, করবে বা হুম, হুম। নিউজ করবে তাই বা করবে, কিছু? তাই করবে। তা আমি যখন অ্যানাউন্স শুনলাম যে এই কয়জনকে দেওয়ার পর আমার নামটা ঘোষণা হয়ে যাবে, এর ভিতরে আমি যখন যাচ্ছি লিফটে ইয়েতে চাপছি, এবার জনপ্রিয় অভিনেতা মডেল মুখী জাকারিকে স্টেজে এসে ওনার অ্যাওয়ার্ডটি সানন্দে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বারবার, "মুখী জাকারিয়া প্লিজ স্টেজে আসুন, আপনি আপনার অ্যাওয়ার্ডটি গ্রহণ করুন।" আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি লিফটে ঢুকে গেলাম, দিলাম, নিচে চলে গেলাম। আর শোনা যাচ্ছে না, আমি আমার মতো করে চলে এসেছি। আমাকে ফোন করছে, আমাকে না, আমি ফোন বন্ধ করে দিয়েছি। এরকম আমি অজস্র অনুষ্ঠান থেকে বেরিয়ে এসেছি এবং আমি শুধু একবার একটা ইয়েতে অ্যানাউন্স করেছি, এভাবে বলছি, আমি এভাবে শব্দটা ছিল, এবার, "আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে আর অ্যাওয়ার্ড দিবেন না।" যেটা ক্ষমা চেয়ে বলেছি। বাকিরা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছি, "আল্লাহর ওয়াস্তে আমাকে আর অ্যাওয়ার্ড দিবেন না।" তো এই অ্যাওয়ার্ড শো গুলোর জন্যই কি আমাদের আসলে মানুষ এখন অ্যাওয়ার্ড পেলে মূল্যবোধের হাসে অবক্ষয়। হাসে হাসে? মূল্যবোধের অপেক্ষা হাসাহাসি হচ্ছে। হুম। যাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, যে মেয়েটি হাস্যোজ্জ্বলভাবে শাড়ি পরে আ আ আ নিজেকে প্লেস যেভাবে করছে, যেভাবে অ্যাওয়ার্ড নিয়ে খুশি মনে আনন্দ হয়ে আবার মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথাও বলে, মাঝে, মাঝে ২-৪ টা মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলে। নির্লজ্জ। আমার কাছে নির্লজ্জ মনে হয়। যাকে কখনো বিজ্ঞাপনে, যাকে কখনো কোনো ভালো কোনো অ্যাওয়ার্ডটা কি? অ্যাওয়ার্ডের মিনিংটা তো বুঝতে হবে। তো এই ধরনের অ্যাওয়ার্ডের ছড়াছড়িটা আসলে খুব দুঃখজনক। আমি বলব। প্লিজ। মুকিত ভাই আর আমার মধ্যে একটা মিল আছে। সেই মিল দিয়েই আমরা শেষের দিকে জি। চলে আসবো। আমাদের দুজনের জন্মদিনই হচ্ছে ১৯ মে। মে রাইট। কত সাল বললাম না, হয়তো মুকিত ভাইয়ের ২০-৩০ বছর পরে আমি জন্মগ্রহণ করেছি। তো এটা অর্থাৎ আমার বাবা। এটা সেদিন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম মুকিত ভাই আরবির সাথে যে, "বাবার মতো বড় ভাই।" তো আর আমি লিখেছি আমার বাবা আমার সাথে কথা বলছে, আমার নিয়ে কথা ভাল লাগে। আমরা আসলে দারুণ একটা মিল আছে আমার সাথে অলজিদার। সামনে আমরা একসাথে অভিনয় করব। একটা বিদেশে যাচ্ছি। আমরা ২ ভাই একসাথে কাজ করব, ইনশাআল্লাহ দেখা যাক। তো এটা দাদা খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠানে এসে। আর কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন অনুষ্ঠানে আসতে পেরে চ্যানেল এসকে অনেক, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চ্যানেল এস এর সাথে থাকবেন। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম। মুকিত ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম। মুকিত ভাইয়ের সাথে কথা বলা মানে সেটা হচ্ছে একটা ভিন্ন ডাইমেনশন, ভিন্ন ব্যাপার। অনেক মজার কথা বললাম। অনেক প্রিয় অপ্রিয় প্রশ্নের মধ্যে বেশিরভাগই প্রিয় প্রশ্ন করেছি, অপ্রিয় প্রশ্ন খুব কম করেছি। হুম, হুম। তবে এখানে অনেক কিছুই বাদ পড়ে গেছে। হয়তো সামনে কোনো একদিন আবার আমরা একসাথে আ হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করতে পারি আমরা। মুকিত ভাইকে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, এতক্ষণ কথা বললাম জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়ার সাথে। আবার আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো এক পর্বে। চ্যানেল এস এর সমস্ত দর্শককে শুভেচ্ছা, অভিনন্দন।